আচ্ছা, 23শে মার্চের পর থেকে যতগুলো সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে, যেমন ধরুন 27শে মার্চ, 28শে মার্চ, যে সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে সেই সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম ডিলিট হয়ে গেছে আপনারা দেখছেন, তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। ট্রাইব্যুনালে আবেদন কোথায় করবেন? হয় জেলা শাসকের অফিসে বা মহকুমা শাসকের অফিসে, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএম এর কাছে আবেদন করতে হবে, বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার তাদের কাছে আবেদন করতে হবে। তো আমি স্ক্রিনে একটি চিঠি দেখাচ্ছি। দেখুন, সেই চিঠিটা কিন্তু করেছে অতিরিক্ত জেলাশাসক ইলেকশন নর্থ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ইলেকশন দায়িত্বে যিনি আছেন সেই জেলাশাসক চিঠিটা করছেন কাকে? সাব ডিভিশনাল অফিসার অল। নর্থ 24 পরগনা জেলায় 5টা সাব ডিভিশন আছে, তো প্রত্যেকটা সাব ডিভিশনকেই তিনি চিঠি করে এই ট্রাইব্যুনালের যে ব্যাপারটা, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তার ব্যাপারে চিঠি করে জানিয়েছেন। এই চিঠিটা দেখানোর একটা মেন উদ্দেশ্য কি? দেখুন, এখানে লেখা আছে, এই জায়গাটি একটু লক্ষ্য করুন। বলছে, ইউ আর রিকোয়েস্টেড টু রিসিভ অ্যাপিল পিটিশন ফ্রম দ্য অ্যাপ্লিকেন্টস physically at your office immediately and ensure digitization and uploading of the appeal on the ECInet platform। তার মানে অতিরিক্ত জেলাশাসক কিন্তু মহকুমা শাসকদেরকে রিকোয়েস্ট করেছে যে যারা ফর্ম জমা দিতে আসবে সেই ফর্মগুলো যেন রিসিভ করা হয় এবং ECInet প্ল্যাটফর্মে যেন আপলোড করা হয়। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে ট্রাইব্যুনালের জন্য যে আপনারা অ্যাপিল করবে সেই অ্যাপিলের জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা ঠিক কেমন হওয়া উচিত। দেখুন, আমি আমার স্ক্রিনে ট্রাইব্যুনালের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু দেখাচ্ছি। মালদা জেলার অ্যাপিল ফরম্যাট এটা। আমি অ্যাকচুয়াল যে মালদা জেলার যে অ্যাপিল ফরম্যাট, দেখুন সেটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই অ্যাপিল ফরম্যাটটাকে আমি একটু মডিফাই করেছি, তো যেহেতু এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য সব কিছুই এক, আমি শুধু জাস্ট একটু মডিফাই করেছি, মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে অ্যাপিলটা আপনাকে করতে হবে, এটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা সাব ডিভিশনাল অফিসারকে অ্যাপিল করলে হবে না। আপনি অ্যাপিলটা জমা দেবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে বা সাব ডিভিশনাল অফিসে, কিন্তু আপনাকে অ্যাপিলটা করতে হবে টু দ্য জাজ বা অ্যাপিলিয়েট অথরিটিকে। ব্যাপারটা বোঝা গেল তো? আপনাকে অ্যাপিল করতে হবে জাজের কাছে বা অ্যাপিলিয়েট অথরিটির কাছে, কিন্তু এটা জমা দিতে হবে ডিএম অফিসে বা সাব ডিভিশনাল অফিসে। এটা ভালো করে বুঝে নেন। তারপরে দেখুন, ড্যাশ ট্রাইব্যুনাল আছে, তো এইখানে আপনারা আপনাদের জেলার নাম লিখবেন। যে যদি নদিয়া হয় তাহলে নদিয়া ট্রাইব্যুনাল, আর মালদার ক্ষেত্রে যেমন লিখেছে মালদা ট্রাইব্যুনাল। যদি নর্থ 24 পরগনা হয় তাহলে লিখবেন নর্থ 24 পরগনা ট্রাইব্যুনাল। এরপর ডেটটা দেওয়া আছে, ডেটটা আপনারা বসিয়ে দেবেন। সাবজেক্টটা দেখুন, সাবজেক্টটা আছে অ্যাপিল এগেইনস্ট দ্য wrongful deletion of my name from the final electoral roll SIR 2026 আন্ডার সেকশন 24A RP অ্যাক্ট 1950। এই সাবজেক্টটাই আপনারা রাখবেন। আপনারা যদি মনে করেন এইটা দেখে দেখে হাতে লিখবেন সেটাও করতে পারেন, বা এর পিডিএফ কপি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে আছে রেসপেক্টেড স্যার ম্যাডাম, এখানে আছে আই অ্যাম। এইখানে অবশ্যই কিন্তু আপনার নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন আপনার নাম। তারপরে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সে সেই এই নামটাও ক্যাপিটালে লিখবেন। এরপর রিসাইডিং অ্যাট ভিলেজ, মানে আপনার গ্রামের নাম, আপনার গ্রামের নামটা এখানে লিখলেন। তারপরে আছে দেখুন পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিস দিয়ে দেন। তারপরে আছে পিএস মানে পুলিশ স্টেশন, আপনার থানা। আর তারপরে আছে দেখুন ডিস্ট্রিক্ট, এইখানে আপনার জেলার নামটা লিখে দিলেন। তারপর বলছে অ্যাপিলিং এগেইনস্ট দ্য আরবিটারি ডিলিশন অফ মাই নেম ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 23/3/2026 বা 27/3/2026 বা 28/3/2026 বা তার পরবর্তীতেও যদি কারো ডিলিট হয় তাহলে সে সেই ডেটটা লিখবেন। তারপর বলছে দ্য ডিটেলস আর গিভেন বিলো। এইখানে দেখুন আছে এপিক নাম্বার। প্রথমে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেন। তারপরে আছে কি পার্ট নাম্বার, শুধু পার্ট নাম্বারটা এই ঘরে লিখে দেন। তারপরে আছে আপনার সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টে যে ডিলিট হয়েছে সেই ডিলিটের যে সিরিয়াল নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেন। তারপরে আছে এসি নেম, আপনার বিধানসভার নামটা আর নাম্বারটা এখানে বসিয়ে দেন। তারপরে যেটা লেখা আছে, আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম অ্যান অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য অ্যাবোভ মেনশন অ্যাড্রেস, মানে
আমি ওপরের উল্লেখিত অ্যাড্রেসেই বসবাস করি। আই অ্যাম নট পার্মানেন্টলি শিফটেড পারসন অর এ ডিজেস্ট পারসন। আপনি এটা বলছেন যে আমি স্থায়ীভাবে কোথাও স্থানান্তরিত হইনি বা মৃত ব্যক্তি নই। আই হ্যাভ প্রপার ডকুমেন্টস ইয়েট মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ডিউ টু গ্রস ক্লারিক্যাল এরর অর ইন আদারওয়াইজ। I have attached photocopies of my Aadhaar, EPIC, PAN card, birth certificate, admit card, স্কুল সার্টিফিকেট ইটসেট্রা। মানে আপনি বলছেন যে আপনি এই অ্যাপ্লিকেশানটির সাথে এই ডকুমেন্টসগুলোকে সংযুক্ত করছেন। তো যদি আপনাদের কারোর কাছে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে সে এখানে বার্থ সার্টিফিকেটটি লিখবেন না, অ্যাডমিট কার্ড না থাকলে যার যেটা থাকবে সে সেটা লিখবেন। তো এখানে ইয়োর্স ফেথফুলি লেখা আছে, এই ইয়োর্স ফেথফুলির এখানটায় আপনারা আপনাদের সাইনটা করে দেবেন, মানে আপনাদের স্বাক্ষর করবেন। তারপরে এইখানে আছে এনক্লোজার, মানে যে ডকুমেন্টসগুলো আপনি এই আবেদনের সাথে সংযুক্ত করছেন সেইগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দেবেন। প্রথমে আছে দেখুন হিয়ারিং নোটিশ কপি। আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকার জন্য একটা নোটিশ কপি পাঠানো হয়েছিল বাড়িতে বিএলওর মাধ্যমে, সেইটা দেবেন। এসআইআর এর ফর্ম, প্রথম যে ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন সেই ফর্মটা দেবেন। বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এমপি বোর্ড অফ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, 2002 সালের ইলেকটোরাল রোল যেখানে আপনার মা বাবা বা দাদু ঠাকুমার নাম আছে সেইটা দেবেন। 2026-এর ইলেকটোরাল রোল ফর প্রোগেনি ইফ এনি যদি থাকে, মানে দেখা গেল আপনাদের 2002 সালে মা বাবার নাম নেই অথবা বাবার নাম আছে মায়ের নাম নেই, কিন্তু 2026-এ এসে দেখা গেল মা বাবা দুজনের নামই রয়েছে, তাহলে 2002 সালের ভোটার লিস্টটাও এর সাথে দেবেন, 2026-এর লিস্টটাও দেবেন, এবং যে লিস্টটাতে আপনি দেখতে পাচ্ছেন নাম ডিলিট হয়ে গেছে, সাপ্লিমেন্টারি 1 হোক, 2 হোক, 3 হোক, সেই লিস্টটাও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এছাড়াও যদি আপনাদের কাছে আরও কোনো পুরনো ভোটার তালিকা থাকে, অনেকের কাছে 1976, 1980, 85, 87 এরকম ভোটার তালিকা কিন্তু রয়েছে, সেই ভোটার তালিকাও এর সাথে সংযুক্ত করে দেবেন। মোদ্দা কথা হলো আপনি যত ডকুমেন্টস জোগাড় করতে পারবেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে সাজিয়ে দেবেন, আর এমনভাবে সাজাবেন সব থেকে পুরনো ডকুমেন্টসটা সবার আগে দেবেন, এইভাবে সাজাবেন। তারপরে যদি কারোর কাছে ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেবেন। এরপর আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এসডিও অফিসে জমা করবেন বা ডিএম অফিসে জমা করবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডিজিটালাইজড করা হবে, আর যারা অনলাইনে অ্যাপ্লাই করে দেবে তাদের কিন্তু সরাসরি ডিজিটালাইজড হয়ে গেল। তাই আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনারা একবার ডিজিটালাইজড করেই দিন। তাতে কি হবে, আপনি যত ডকুমেন্টস দিচ্ছেন সব আপনি জানতে পারছেন, সাইবার ক্যাফে দোকানদারের পাশে বসে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এতগুলো ডকুমেন্টস আপলোড করলাম, মানে আপনার সাপোর্টিং ডকুমেন্টস আপনি সব দিলেন। কিন্তু যদি এমন হয় যে আপনি এসডিও অফিসে জমা করছেন, সেখানে আপনি 20খানা ডকুমেন্টস দিয়েছেন, আমি ধরে নিলাম আপনি 20খানা ডকুমেন্টস দিয়েছেন, কিন্তু যে ডাটা এন্ট্রি অপারেটর বা যারা আপলোড করবে তারা দেখা গেল 15টা ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিল, যে 5টা আপলোড করলো না দেখা গেল ওই 5টাই আপনার কাছে স্ট্রং ডকুমেন্টস ছিল নাম তোলার, কিন্তু সে তো আপলোড করেনি। এবার অ্যাপিলিয়েট অথরিটি তারা ওই অনলাইন পোর্টাল থেকে আপনার নামগুলো দেখবে এবং ভেরিফিকেশান করবে, করার সময় দেখবে যে আপনি তো ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করেনি বা আপনি ঠিকঠাক ডকুমেন্টস সাবমিট করেনি, তখন কিন্তু আপনার নামটা তুলবে না। তাই আপনারা চেষ্টা করবেন অনলাইনে অ্যাপ্লাই করে দেওয়ার। তো তার আগে আপনারা যেটা করবেন, ডকুমেন্টস রেডি করুন। আপনি খোঁজার চেষ্টা করুন আপনার পরিবারে, আপনার বংশে, আপনার বাবা মায়ের বা দাদু ঠাকুমার সব থেকে পুরনো ডকুমেন্টস কত সালের আছে, এইগুলো এখন খোঁজার চেষ্টা করুন। অনলাইন তো 10-15 মিনিটের কাজ, স্ক্যান করে আপলোড করলেই কাজ শেষ। তো তার আগে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আপনি জমা দিতে পারবেন সেইগুলো প্রস্তুত রাখুন। তো ট্রাইব্যুনাল নিয়ে যেটুকুন ইনফরমেশন আমি যখন যেমন পাচ্ছি তেমনটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটুকু ইনফরমেশনই আজকে দেওয়ার ছিল। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর অনেক অনেক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।